পচা মাছ, হ্যাঁ পচা মাছ। টাকাগুলো এইভাবে নষ্ট করা হয়েছে তাই না? ছোট্ট একটা লাউ নিয়ে আসে তাও বুড়া, আর বাজারে সব থেকে পচা মাছ নিয়ে আসছিস তুই তাই না? না না, বিশ্বাস করো বৌমা, আমি দেখে শুনে তো ভালো মাছই আনলাম। দেখে শুনে নিয়ে আসছিস না? তুই ইচ্ছে করে পচা মাছ নিয়ে আসছিস যাতে আমি না খাইতে পারি, কারণ তুই জানিস যে আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি, আর তুই ইচ্ছে করে পচাটা নিয়ে আসছিস যাতে আমি না খাইতে পারি তাই না? আমার কষ্ট হইতেছে বৌমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালাম্মা, আপনি বাজারে গেছিলেন? হ্যাঁ বাজান, কি আর করুম, আমি না গেলে যাইব কিরকম? 3 বেলা খাইতেছি, খাওয়ার উসুল হিসাবে বাজারও করুন লাগে। এই 3 বেলা খাইতে দেয় এই জন্য আপনাকে বাজার পাঠাইছে? বাজান রে, সব জায়গায় দেখি মানুষ খালি কয় প্রবাসীর বউরা কষ্ট করে, তো প্রবাসীর মারা যে কত কষ্ট করে সেইটা তো কেউ জানে না। কি করো, ঠিক মতো কাম না করলে খাউনটাও ঠিক মতো জুটে না। তাই বাজান, লজ্জা শরম সব বাদ দিয়ে বাজারে গেছিলাম। বোমা মাছ, মাংস, লাউ, শাক সব কিনতে কইছে, কিনে নিয়ে আইছি। কিন্তু বাজান জানো, বাজারে যাইতে না আমার খুব লজ্জা করে। বাজারে সব বেটা মানুষ থাকে, মানুষে কত কথা কয়। বৌমার কাছে কত কাকুতি বিনতি করলাম, অন্য কাউরে দেখ বাজারটা করা না। খাই যখন বাজারকে যা যা কইব তাই করলাম। আপনি যে এরকম বাজারে পাঠায়, এটা কি আপনাকে সোহেল বলেন নেই? না বাবা, কেমনে সোহেল রে কমু কও? সোহেলের সাথে তো আমার কথা কইতেই দেয় না। কতবার কইছি পোলাডারে আমার দেখতে খুব মন চায়, একটাবার কথা কইতে দাও। আমারে ভয় দেখায়, যদি আপনি কথা কন সব কিছু কয়ে দেন তাহলে আপনারা জানে মেরে ফেলাম। বাজান রে, এই বয়সে যদি আমার জানে মেরে ফেলাই দেয়, আমার পোলারে তো আমি আর দেখতে পারবো না। তাই হাজার কষ্ট সহ্য কইরাও আমি রইছি, কবে আমার পোলাটা আসবো, আমি পোলাটারে দেখো। জানো বাজান, আমার সোহেল তো এরকম খারাপ ছিল না, আমার সোহেল তো খুব ভালো ছিল, আমার ছাড়া কিছুই বুঝতো না। কিন্তু তার বউ সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। ঠিক আছে বাজান, তাহলে আমি যাই, দেরি হইলে তাও বকাবকি করবো, আবার সবকিছুর আন্দোলন লাগবে। একটু খারাপ হইলে তাইলেও তো কত কথা। যাই বাজান। বৌমা, এই যে বাজার করে আনছি। কি কি বাজার নিয়ে আসছেন দেখি? তুমি যা যা কইছো আমি সবই নিয়ে আইছি। এ কেমন কচু শাক, হ্যাঁ? একবার মনে হচ্ছে 2-3 দিন আগের কাটা। না আসি না, আছে আমি তো সব দেখে দেখে আনলাম। লাউ, মানে মনে হচ্ছে কি বাজারের সব থেকে বুড়া লাউ এটা তাই না? না না বৌমা, কচি লাউ তো। পচা মাছ, হ্যাঁ পচা মাছ। টাকাগুলো এইভাবে নষ্ট করা হয়েছে তাই না? ছোট্ট একটা লাউ নিয়ে আসে তাও বুড়া, আর বাজারে সব থেকে পচা মাছ নিয়ে আসছিস তুই তাই না? না না, বিশ্বাস করো বৌমা, আমি দেখে শুনে তো ভালো মাছই আনলাম। দেখিস নিয়ে আসছিস না? তুই ইচ্ছে করে পচা মাছ নিয়ে আসছিস যাতে আমি না খাইতে পারি, কারণ তুই জানিস যে আমি পাঙ্গাস মাছ অনেক পছন্দ করি, আর তুই ইচ্ছে করে পচাটা নিয়ে আসছিস যাতে আমি না খাইতে পারি তাই না? আমার কষ্ট হইতেছে বৌমা, কষ্ট হচ্ছিস না? আমার কইতে দাও, আমার কইতে দাও। বল। আমি কই কি বৌমা, বিশ্বাস করো
আমি হাত দিয়ে টিপে টিপে শুনে মাছ কিনছি, তারপর কাটাইও আনছি। বিশ্বাস করো বৌমা, আমি কেন তোমার পচা মাছ খাওয়ামো? আর আমি তো জানি আমি যদি অন্যায় করি, কোনো ভুল করে, তুমি আমার সাইডে দিবা না। তুই টিপে আনছিস তাই না, আর কেটে আনছিস, সেই জন্যই তো কেটে আনছিস, যাতে আমি বুঝতে পারি ভালো মাছ নিয়ে আসছিস। কারণ কাটা মাছ তোর বোঝা যাচ্ছে না যে পচা না ভালো, কিন্তু দেখ মাছের যে গন্ধ বের হয়েছে না, ওইটা শুকাই আমি বুঝে ফেলছি যে মাছ পচা। শোন বুড়ি, তুই যদি মাছের টাকা না উসুল করতে পারিস, তাহলে তোর এই বাড়িতে আসা একবারে বন্ধ। তোকে আমি এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবো। টাকা পয়সা নষ্ট করিস না। টাকা পয়সা নষ্ট করে কি করছিস? ও তবে নিজের কাছে রাখছিস তাই না? বিশ্বাস করো, একটা টাকাও বাঁচে নাই। এত বড় ব্যাগ নিয়ে আমি সেই বাজার থেকে হাইটে হাইটে আইছি। আমি রিক্সা পর্যন্ত ভাড়া করতে পারি নাই টাকার জন্য। শোন বুড়ি, এত কোনো কথা আমি শুনতে যাচ্ছি না। তুই যদি বাজারের টাকা যদি আমার হাতে এনে না দিস না, তাহলে এই বাড়িতে তুই ঢুকতে পারবি না। যা, বের হয়ে যা। কোত্থেকে টাকা আনবি সেটা আমি দেখবো না, যা। বৌমা বিশ্বাস করো বৌমা, একটা টাকাও বাঁচে নাই। আমি দেখো কত বাজার আনছি, তুমি যে টাকা দিছিলে সব টাকা খরচ হয়ে গেছে বৌমা। তোর এসব নেকা কাণ্ড তো আমার একদম সহ্য হচ্ছে না। যা, এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। আচ্ছা বলো তো, আর কতদিন এইভাবে দেখা করবে? কেন, তুমি কি ভয় পাচ্ছ? হ্যাঁ, প্রেম করলে তো দেখা করতেই হবে। আর কতদিন মানে? শোনো, আমি তো এই বাড়ি থেকে হুট করে বের হয়ে আসতে পারতেছি না, আর তোমাকে এখন বিয়েও করতে পারতেছি না। কিছুদিন সময় দাও আমাকে। দেখো, আমি সব কিছু প্ল্যান প্রোগ্রাম করে ওই বাড়ি থেকে বের হয়ে এসে তোমার সাথে চলে যাব। বিশ্বাস করো, আমি তোমাকে ছাড়া আর একদিনও থাকতে চাই না। আমার মনের মধ্যে চাই তোমাকে সবসময় আমার পাশে রাখতে চাই। শুধু কি তোমার একাই মনে চায়? আমার মনে চায় না? আমারও তো মনে চায় আমরা দুইজন একসাথে থাকি, আমাদের সুন্দর একটা সংসার হোক। কিন্তু কি করব বলো, ইচ্ছে থাকলে তো উপায় পাচ্ছি না। শোনো, তুমি একদম চিন্তা করো না, তুমি আমাকে আর কিছুদিন সময় দাও। দেখো, আমি তোমার কাছে চলে যাব। হুটহাট করে যদি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাই, আমার উপরে একটা কলঙ্কের ছাপ আসবে না বলো? আমি ওই বাড়ি থেকে প্ল্যান প্রোগ্রাম করে এমনভাবে বের হব যাতে আমার কোনো দোষ না থাকে, আর ওদেরই সব দোষ হয়। আর এখন যদি আমি আসি, কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারবো না। আমার স্বামী আগে দেশে ফিরুক, ও যখন দেশে আসবে অনেক টাকা পয়সা, আমার জন্য অনেক গহনাগাটি আনবে। ও যখন আবার দেশে চলে যাবে, ঠিক তখনই আমি তোমার সাথে চলে আসবো। তোমার প্ল্যানটা একদম এক্সিলেন্ট। এই প্ল্যানে কাজ করলে পরে আমরা অনেক তাড়াতাড়ি সফলতা পাবো। হ্যাঁ আচ্ছা, শোনো, তুমি শুধু আমার পাশে থেকো, ঠিক আছে? হ্যাঁ, তুমি যদি আমাকে সাপোর্ট না করো, তাহলে তো আমি সামনে আগাতে পারবো না। শোনো, আমি সব সময় তোমার পাশে আছি। আচ্ছা ঠিক আছে, শোনো না, অনেকক্ষণ আসছি। হ্যাঁ, আমার শাশুড়ি যদি আমাকে বাসায় না দেখে, হ্যাঁ আবার তো ছেলের কাছে বলে দেবে যে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই। এখন আসি, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা, ফোন দিয়ে কিন্তু। বন্ধু মনে যাও। বাই। বাই, দেখে শুনে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? ভাইজান, আমার না কাজের খুব দরকার, একটা কাজ দিবেন? আপনি এই বয়সে কাজ করবেন? আচ্ছা, আপনার সংসারে কি কোনো ছেলে মেয়ে নেই? আছে ভাইজান, আমার একটা পোলা আছে, প্রবাসে থাকে। আপনার ছেলে প্রবাসে থাকে আর আপনি কাজ খুঁজতেছেন, কারণ? ভাইজান, কোথায় আছে না, কপালের লিখন রাজাই খন্ড। আমার কপালেও তাই হয়েছে। পোলা প্রবাসে থাকলে কি হইব? পোলার বউ আমার সারাক্ষণ অন্যায় অত্যাচার করে, কোথায় কোথায় মারধর করে। জানেন ভাইজান, আজকে বাজারে পাঠাইছিল, আমি বাজার করে নিয়ে আইছি, মাছ নাকি গন্ধ, তরকারিও কিনা ভালো হয় নাই। তাই আমার গা ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছে, আর কইছে
আমি যদি বাজারের 1000 টাকা না নিয়ে যাইতে পারি, আমার বাড়িতে ঢুকতে দিব না। ভাইজান, ওটা তো আমার স্বামীর ভিটা, আমার পোলা ছাড়া এই দুনিয়াতে কেউ নাই। আমার যত কষ্টই হোক ভাইজান, আমি আমার স্বামীর ভিটা আমার পোলার কাছে থাকতে চাই। একদিন তো একদিন আমার পোলা ফেরত আসবো, আমি তারে দেখতে পারো, আমি তোর সাথে কথা কইতে পারো। আপনি কষ্টের কথা শুনে আমারও খুব কষ্ট লাগতেছে। আপনাকে আমি 1000 টাকা দিচ্ছি, টাকাটা নিয়ে আপনি বাসায় ফিরে যান। না না ভাইজান, আমি আপনার কাছ থেকে এমনি এমনি টাকা নিব না। আমি কাজ করো, কাজের বিনিময়ে টাকা নিব। ঠিক আছে, আপনি যেহেতু কাজ করেই টাকা নেবেন, তাহলে আসুন আপনি আমার সঙ্গে, আপনি কাজ করেন, টাকাটা দিয়ে দেব, নিয়ে যাবেন আপনি। সত্যি কইতেছেন? হ্যাঁ, সত্যি বলতেছি, আপনি আসেন। যার পোলা থাকে প্রবাসে, তার মায়ের কোলে মানুষের বাড়ি কাম করে খাওয়ান লাগে। বাজান রে, কতদিন তোর কথা শুনি না, তোরে আমি দেখি না, আমার বুকের ভেতরটা না ফাইটা যায় না। যত কষ্টই হোক, আমি আমাকে বাড়ি ফিরে যাব। আমার পোলা সুখের জন্য হইলেও আমি ওই বাড়িতে মাথা গুইছে এমনি হোক করে থাকো, যত কষ্ট হোক। বৌমা তো বাজারের টাকা জোগাড় করতে কইছে, সারাদিন কাম করলে সাহেব কইছে 1000 টাকা দিব, ওইটা নিয়ে আমি যাব। আমি বাড়ি যাব, আমার পোলার জন্য আমি যাব। বৌমা, বৌমা, ও বৌমা। কে? আমি। কি ব্যাপার বুড়ি, তুই আবার এই বাড়িতে? আবার কিসের জন্য আসছিস? বৌমা, বিশ্বাস করো, এইটা তো আমার স্বামীর বাড়ি, এখানে আমার পোলা থাকে। আমি কেমনে বাইরে থাকুম কও বৌমা? তাছাড়া যত কষ্ট দাও তুমি আমারে, আমার বাইরে থাকতে ভালো লাগে না। আমি এই বাড়িতে থাকতে চাই, আমার ভিতরে ঢুকতে দাও বৌমা। ভিতরে আসতে দেবো মানে? তোকে বাড়ি থেকে বের করার আগে কি বলছি, হ্যাঁ? যে বাজারের টাকা ছাড়া যেন এই বাড়িতে আসা হয়। আনছি বৌমা, আমি বাজারের টাকা আনছি, আমি মানুষের বাড়ি কাম করে এই টাকা পাইছি। এই যে 1000 টাকা। তুই কি ভেবেছিস এই বাজারের টাকা আমার হাতে এনে দিলে আমি তোকে বাড়িতে ঢুকতে দেবো? কখনোই না। শোন, এমনি এমনি তোকে বাড়ির ভেতর আমি প্রবেশ করতে দেবো না। এই বাড়িতে থাকতে হলে আমার কিছু শর্ত তোকে মানতে হবে। কি শর্ত বৌমা? এই বাড়িতে থাকতে হলে কাজের বুয়ার মতো থাকতে হবে, আমার কথায় উঠতে হবে, বসতে হবে, আমি যখন যেটা বলবো সবকিছু তোকে মানতে হবে। তুই কি রাজি আছিস? ও বৌমা, আমি সব শর্তে রাজি আছি। আমার পোলার সুখের জন্য, আমার পোলারে এক নজর দেখার জন্য আমি সব কিছু করতে পারবো। আমিও তো এক জায়গাতেই বেঁধে আছি, তোর ছেলের জন্য তোকে তোর বাড়িতে প্রবেশ করতে দিতে হচ্ছে। তাছাড়া তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছিলাম না, আর কখনোই ঢুকতে দিতাম না। তোর ছেলেকে আমি জবাব দিতে পারবো না, তাই তোকে বাড়িতে আসতে দিলাম। আর আমি যে শর্তগুলো দিলাম এগুলো যেন মাথায় থাকে। যা, এখন বাড়িতে গিয়ে দেখ অনেক থালা বাসন পড়ে আছে, থালা বাসনগুলো ভালো করে ধুবি, তারপর রান্না বসাবি। যা। বৌমা, একটা কথা কই। বল। আমার সাথে খাওন দিবা? খাইতে দেবো মানে? তুই না বাইরে কাজ করতে গেলি, তোকে কাজ করার পরে খাইতে দেয়নি? আমি তোকে কি বলছি, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। আগে কাজ করবি, রান্না করবি, তারপরে আমি খাবো, খাওয়ার পরে যদি খাওয়ার বাঁচে সেই খাবার তুই খাবি। ঠিক আছে বৌমা,
যা ভেতরে যা আর রান্না বান্না শুরু করে দে। তোকে বাড়িতে যে কেন ঢুকতে দিছি সেটা সময় হলে বুঝতে পারবি। তোর ছেলে না থাকলে তোকে এই বাড়িতে কেন, এই বাড়ির সীমানাতেও আসতে দিতাম না। যত সব মা, মা, আখি, আখি। আরে তুমি আসছো? কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। যাই হোক, মা কোথায়? মাকে ডাকো। তোমার মা, তোমার মায়ের তো এখন সুখ আর সুখ। তোমার মার যে এখন কত সুখ হয়েছে তুমি না দেখলে বুঝতে পারবে না। তোমার মা কি বাড়িতে থাকে বলো? যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। আর যাবে যাক, আমি তো নিষেধ করি না, আমাকে তো বলে যাবে তাই না? কোথায় গেছে আমি জানি না, সকাল থেকে খুঁজতেছি, এ পর্যন্ত সকালে খাওয়াটাও খায় নাই। কই যে পাড়ায় পাড়ায় ঘুরতেছে। তোমার মাকে নিয়ে কি করবো বলো তো? কি বলছো? যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করে তাহলে তো মা অসুস্থ হয়ে যাবে। কেন পাড়ায় পাড়ায় ঘুরে তুমি মানা করতে পারো না? আমার নিষেধ কি শুনে? এই মামার বাড়িতে যাচ্ছে 10 দিন থাকতেছে, খালার বাড়িতে যাচ্ছে 1 মাস থাকতেছে। কেন? আমি তো এত বড় একটা বাড়িতে একা থাকি, মা কি সেটা বোঝে না বলো? আচ্ছা, মামার বাড়ি খালার বাড়ি সেটা ঠিক আছে, সে জায়গায় গেলে তো ঠিক মতো খাইতে পারে, কিন্তু এখন এই যে ঠিক মতো না খায় পাড়ায় পাড়ায় ঘুরতেছে, এখন তো সে অসুস্থ হয়ে যাবে। এই তুমি এখন আসতো, তোমার মাকে এখন তুমি ভালো করে বোঝাবা। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। আসো। আচ্ছা কি, আমি প্রবাস থেকে আসার জন্য তুমি খুশি হওনি? ও মা, কেন খুশি হব না? আমি তো তোমার জন্য এতটা বছর অপেক্ষা করতেছিলাম। না, খুশি যদি হবা তাহলে আমার সঙ্গে ভালো করে কথা বলো না, আমাকে সময় দাও না। আসলে সমস্যা কি? আসলে সোহেল, তোমাকে তো বলাই হয়নি, আমার শরীরটা না খুব খারাপ। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার বলছে যে আপনার হাজবেন্ডের সাথে একটু সম্পর্ক কম রাখবেন। সেই জন্য তোমাকে তো বলাই হয়নি, কারণ তুমি প্রবাসে ছিল, যদি টেনশন করো। আরে পাগলি, আমাকে তো সবকিছু বলতে পারতা, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম। তখন তো তুমি ছিল না। শোনো না, তুমি তো আছো, হ্যাঁ তুমি তো অনেকদিন আছো। আমি সুস্থ হই আর কিছুদিন যাক, তারপরে আমি তো তোমারই, তাই না? আর তুমি আমার স্বামী, তোমাকে আমি সময় দেবো না, কাকে সময় দেবো? আসলে তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি তোমাকে আসলে শারীরিক সম্পর্কে যে সময় দেওয়া সেটাই বলতেছি না। আমার সঙ্গে তো তুমি ঘুরতেও পারো, চলো আজকে আমরা ঘুরতে যাবো। আমার ঘুরতে একদম ভালো লাগে না, আমার শরীর খারাপ, বোঝো তুমি? আমার চলাফেরা লোকালও একদম পছন্দ না। আচ্ছা শোনো না, তুমি একটু রেস্ট করো, আমি রান্না বসাই দিয়ে আসছি। আমারও হয়তো ক্ষুধা লাগছে, তোমারও ক্ষুধা লাগছে। হ্যাঁ তুমি থাকো, আমি রান্নাটা শেষ করি। আরে আম্মা রান্না করবে না, তুমি আমার সঙ্গে একটু কথা বলো। কি 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 বলো? রাতে কথা বলবো, থাকো। এই আসলে আখি আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছে, আমাকে সময় দিতে যাচ্ছে না, আমার সাথে একটু ঘুরতেও সে রাজি হচ্ছে না। তাহলে কি আমার বন্ধু যা বলছিল সেটাই সত্য? কি রে বুড়ি, মানে এমন ভাবে পা টিপতেছিস মনে হচ্ছে যে 1 মাস খাবার খাস নাই। ভালো করে টিপ, খুব ব্যথা করতেছে। আমি তো ভালো মতোই টিপতেছি বৌমা। কথা বেশি না বলে কাজের মতো কাজ কর। এপারটা ভালো করে টিপে দে। বৌমা আর কতক্ষণ টিপ? আরে টিপতে থাক না। সংসারে তো অনেক কাজ কইরা আছে, শেষে তো চিল্লাচিল্লি করবো। সেটা পরে দেখে নেবো, এখন যে কাজ করতেছি সে কাজ কর। এত বেশি কথা বলে মাথা যন্ত্রণা করে আমার। আখি, আখি, হ্যাঁ আম্মা, আপনার কি শুধু এই পাই ব্যথা করে, এবার ব্যথা করে না? না মানে আম্মা, আম্মা, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। আর তোমার বৌমা তোমার পাও টিপে দিচ্ছে, তোমাকে সেবা করতেছে। জানো, আমরা প্রবাসে থেকে না অনেক কিছু শুনতে পাই, অনেক টেনশনে থাকে। আমার বউ যদি তোমাকে নির্যাতন করে, তোমাকে দেখতে না পায়, তোমাকে ঠিক মতো খাইতে না দেয়,
জানো মা, আমার সঙ্গে থাকে আমার এক কলিগ, মানে আমার এক ফ্রেন্ডের মাকে তার বউ এমন নির্যাতন করতে করতে মেরেই ফেলছে। আমি না খুব টেনশনে ছিলাম, কিন্তু এই দৃশ্য দেখার পরে আমার মনে থেকে সবকিছু কিন্তু একবারে ক্লিয়ার হয়ে গেছে। আমি এখন এটা ভাবতেই পারি তোমার বৌমা কখনোই তোমাকে শাশুড়ির চোখে দেখে না, তোমাকে নিজের মায়ের চোখে দেখে। দেখো তুমি মার পাও টিপে দাও, মা ঘুমাক। আর আমি যে কাজটার জন্য আসছিলাম সেটা আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ না না, তোমার গল্প কর, আমি আমার ঘরে যাই। না মা, তোমাকে সেবা করুক, তুমি ঘুমাও। আখি আমি ওটা নিজেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা। এই বুড়ি, ওই তুই কি ভেবেছিস তোর ছেলের সামনে তোর পা টিপিসের জন্য এর পরেও টিপবো? সরে যা, নে ভালো করে পাটা টিপে দে, ঘুমাবো। আর শোন, তোর ছেলে যদি এসব কিছু জানে না, তোকে কিন্তু একবারে মেরে ফেলবো। ঘুরে গেল। পা টিপ ভালো করে। শোনো, এখন তো সোহেল দেশে ফিরে আসছে, এখন কিন্তু আমরা আর ঘন ঘন দেখা করতে পারবো না, কারণ ওর চোখে যদি পড়ি, ওর কানে যদি এসব খবর যায়, তাহলে আমাদের সমস্ত প্ল্যান একবারে শেষ হয়ে যাবে। আরেকটা বিষয়, এখন তো ওর মায়ের উপর আর অত্যাচার করা যাবে না, কারণ ও যদি দেখে যে ওর মায়ের উপর আমি অত্যাচার করি, তাহলে ও আমাকে মেরেই ফেলবে। ওই বুড়োকে আমি কাজে পাঠাতাম শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্য, কিন্তু দেখো এখন চারপাশের রাস্তায় বন্ধ হয়ে গেছে, আমাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আর তুমি যখন তখন কল দাও, এখন কিন্তু আর যখন তখন কল দিবা না, আর ভিডিও কলের বায়না তো করবাই না, কারণ বুঝতেই তো পারছো ও অনেকদিন পরে দেশে আসছে, ওকে যদি একটু সময় না দেই ও তো বুঝে যাবে। আর আগের থেকে যদি আমাদের প্ল্যানের সবকিছু বুঝে যায়, তাহলে তো তোমাকে আমার আর পাওয়া হবে না। তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু তুমি সোহেলকে এখন সময় দেবে, আমাকে দিবা না? আরে না, তুমি এত রাগ করছো কেন? এটা কথার কথা বললাম। শোনো, আমি কি করছি ওর সাথে তুমি জানো? ও বিদেশ থেকে আসার পরে আমার থেকে সময় চাইছে, কিন্তু আমি কিন্তু ওকে সময় দেইনি। আমি অনেক বাহানা দেখিয়ে পাশ কাটায় চলে গেছি। আমি কি পাগল হয়েছি যে ওকে সময় দেবো? আমার সব সময় তো শুধুমাত্র তোমার জন্য। এটা খেয়াল রেখো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আচ্ছা শোনো, এখন আমি আসি। হ্যাঁ, আর আমি সময় সুযোগ বুঝে তোমাকে কল দেবো, তুমি কল দিও না। এটা যেন মনে থাকে, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা আসি। ঠিক আছে, যাও। হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা আখি, আমি তোমার সঙ্গে কি এমন অন্যায় করছি, কি এমন অপরাধ করছি তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতেছো? আমি তোমার সাথে আবার কেমন ব্যবহার করলাম সোহেল? দেখো, আমি থাকি প্রবাসে, প্রবাস থেকে এতদিন পরে দেশে আসলাম, তুমি আমাকে সময় দিবা, তুমি আমার সঙ্গে ঘুরবা, ভালো করে কথা বলবা। আমার সাথে ঘোরা তো দূরের কথা, আমার সঙ্গে তুমি ভালো করে কথাই বলো না। আমার কি এমন অপরাধ বলো? তুমি কেন বুঝতে পারছো না? আমার শরীরটা না কিছুদিন যাবত খুব খারাপ, আমার কিছুই ভালো লাগে না। এটা তুমি না বুঝে তুমি আমার উপর রাগ করছো। তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছো, তুমি আমার মাকে নির্যাতন করো, তুমি অন্য একটা ছেলের সঙ্গে পরকিয়া করো। তুমি কি ভাবছো আমি এগুলো কিছুই জানি না? সি সোহেল, এগুলো কি বলছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আর তোমার মাকে আমি নির্যাতন করি? তুমি আমার মা নির্যাতন করো না? তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করো না, তুমি আমার মাকে নির্যাতন করো, তুমি রানা নামে একটা ছেলের সঙ্গে পরকিয়া করো। এরপরেও কি তুমি বলবা তুমি পরকিয়া করো নাই? আমি নিজের চোখে দেখছি তুমি রানা নামে একটা ছেলের সঙ্গে দেখা করছো, তার সঙ্গে পরকিয়া করছো, তার সঙ্গে হাত ধরে দেখো। কি হলো সোহেল? সোহেল, কি রে সোহেল? সোহেল, সোহেল, সোহেল তো কি হলো? সোহেল কথা বল। সোহেল, 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 বোমা, তুমি ওর পোলার কি খাওয়াইছো? কেন ওর পোলা কথা কইতেছে না? তুই কথা নেই গেলে তোর কোনো কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাসুম? কনা সোহেল, কথা কও। রানা, রানা, আরে বেচারা, এইভাবে চলে যাচ্ছো? তোমার আন্দাজ না অনেক সুন্দর, তুমি ঠিকই ধরেছিলা। আমার না সম্পর্ক আছে,
আর এই হলো আমার বয়ফ্রেন্ড রানা। আহারে, তুমি তো দেখতে পাচ্ছ না, এত সুন্দর একটা দৃশ্য তুমি যদি দেখতে না পাও তাহলে কেমন হলো বলো? আর একটা কথা, এটাও তুমি সঠিক ধরেছো যে তোমার মায়ের উপর আমি অনেক অত্যাচার করি, তাই না বুড়ি? ছেড়ে দেবো, এখন তোর বাধা দেওয়ার কোনো মানুষ নয়। এখন তোর উপর আমি অমানবিক অত্যাচার করব। আর এই বাড়িতে আমি আর রানা থাকবো, আর তুইও থাকবি, তবে এই বাড়িতে চাকরানি হিসেবে, আমাদের দাসী বান্ধী হিসেবে। কথা বুঝতে পারছিস? বাহ বাহ, কি সুন্দর চমৎকার দৃশ্য, তাই না? আর এই দৃশ্য যদি আমি না দেখি তাহলে হয়? এইবার তুমি ভাবতেছো এত কিছু আমি কিভাবে জানলাম? আমি যেদিন প্রবাস থেকে আসি সেদিন আমার বন্ধু জাকিরের সঙ্গে আমার দেখা হয়, আর সে সব আমাকে খুলে বলে। দোস্ত সোহেল, কি অবস্থা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ইনশাল্লাহ সবাই ভালো আছে। দোস্ত, আমার বাড়ির খোঁজ খবর সবই নিলু, কিন্তু তোর বাড়ির খোঁজ খবর কি তুই রাখিস? দোস্ত, আমি তো বাড়ির খোঁজ খবর সবসময় রাখি, বাড়ির সবসময় কথা হয়। এই যে আমি বাড়িতে আসতেছি, বাড়িতে রাত্রেও কথা হয়েছে যে আমি আজকে আসতেছি, বাড়ির লোক কিন্তু সবকিছুই জানে। আরে দোস্ত, ভালো তো সবাই আছে, কিন্তু জানিস আমি একটা জিনিস কিছুদিন ধরে লক্ষ্য করতেছি, যে তোর বউ রানা আছে না, ওই রানার সাথে দেখি মাঝে সাথে দেখা করে, ঘুরতে যায়। তোমার জিনিসটা কিন্তু সুবিধার মনে হয়নি। কি বলিস দোস্ত? আমার বউ পরকিয়া করে? না, তোর মনে হয় শোনার মধ্যে বা দেখার মধ্যে কোনো জায়গায় ভুল আছে। তাছাড়া আমার সাথে তো সবসময় কথাই হয়, তো তো পরকিয়া করতে আমি বুঝতে পারতাম না। দোস্ত, আমার মনে হয় কি তোর দেখার মধ্যে কোনো জায়গায় ভুল হয়েছে। আবার হঠাৎ করে একদিন বাজারে যাচ্ছি, আমি খালা আম্মা দেখি যে বাজার থেকে ব্যাগ ভরি বাজারে করে নিয়ে আসতেছি। আমি জিজ্ঞাসা করলাম যে খালা আম্মা আপনি বাজারে কে করছে? যে দেখো বেটা, আমার সোহেলের বউ পাঠাইছে বাজার করার জন্য। আমার মাকেও নির্যাতন করে? দোস্ত, আমি তো এই অবস্থায় যদি বাড়িতে যাই তাহলে আমার বউ তো আমার সঙ্গে নাটক করবে, মিথ্যা কথা বলবে। আমি তো কোনো কিছুই প্রমাণ করতে পারবো না যে সে পরকিয়া করে, আমার মাকে নির্যাতন করে। দোস্ত, তাই আমি কই কি, তুই যদি আমাকে একটা বুদ্ধি দিতি। আমার মাথায় তো কোনো কাজ করতেছে না, আমি কি করব? তুই আমাকে একটা বুদ্ধি দে, যাতে ওই বুদ্ধি মতো চললে আমি এগুলো সব হাতে নাতে ধরতে পারি। শোন দোস্ত, তোর বউ যে পরকিয়া করে এটা যদি ধরতে চাস তাহলে আমার বুদ্ধিটা তুই শোন ভাই। দোস্ত, তুই আমাকে এমন একটা বুদ্ধি দে যাতে আমার মার উপর যে নির্যাতন করে আমি এটাও ধরতে পারি, আর আমার বউ যে পরকিয়া করে আমি এটাও ধরতে পারি। হ্যাঁ, দুইটা তো ধরতে পারবো, খালি শোন। আচ্ছা দোস্ত, তুই যেভাবে করলু আমি সেভাবে কাজ করবো। খালি যা। তাহলে একসময় বাড়ি বাড়ি আসিস। ঠিক আছে। আর সবকিছু শোনার পরে ও আমাকে একটা বুদ্ধি দেয়, আর বুদ্ধি মতো আমি এই অভিনয়টুকু করি। আমি জানতাম যে আমি যখন আটকে যাব তখন তুমি আমাকে পানির বদলে বিষ খাওয়াবা। এটাও আমার একটা সাজানো নাটক ছিল। একটা কথা বলো তো, তোমাদের জন্য আমি কি করি নাই? ওই দূর প্রবাসী এত কষ্ট করছি, কাদের জন্য করছি? তোমাকে ভালো রাখার জন্য, আমার মাকে ভালো রাখার জন্য। কিন্তু যখন দেশে এসে জানতে পারলাম আমার মা বাড়ি বাড়ি কাজ করে, প্রবাসীর মা কাজের বুয়া, এই কথা শোনার পরে আমার মনটার ভিতরে কেমন লাগছিল জানো? আমি যখন 18 ঘন্টা ডিউটি করতাম, নিজে রান্না করে খাইতাম, এত কষ্ট করতাম, তারপরে দিন শেষে যখন দেশে টাকা পাঠাইতাম, এটুকু সান্ত্বনা আমার মধ্যে থাকতো। আমার পরিবার তো ভালো আছে, আমার স্ত্রী, আমার মা সবাই ভালো আছে। আমি কষ্টে থাকলে কি হবে? যাদের জন্য এত কষ্ট করলাম, কিন্তু দিন শেষে এসে জানতে হলো প্রবাসীর মা কাজের বুয়া। কেন? যাই হোক, তোর মতো মেয়ের সঙ্গে আমি আর সংসার করতে চাই না। যা, তুই যার সঙ্গে পরকিয়া করতি তার সঙ্গে চলে যা। যা, আমার বাসা থেকে বের হ। সোহেল, সোহেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। অর্থ পাচনে আমার চোখ অন্ধ হয়ে গেছিল সোহেল, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। তোমার স্থান তো নিচে ছিল না, তোমার স্থান ছিল এই জায়গায়, কিন্তু নিচে নামলা কেন? তুমি আজ আমার কাছে ক্ষমা চাচ্ছ। তুমি একটা জিনিস জানো, পতিতলার মেয়ে এনেও তার সঙ্গে সংসার করা যায়, কিন্তু যারা মনের পতিতা
তাদের সঙ্গে সংসার করা যায় না। আমি কাকে নিয়ে সংসার করব? তোমার গায়ে তো অন্য পুরুষের গন্ধ। তোমার সঙ্গে যখন আমি থাকবো তখন তখন আমার মনে হবে আমার স্ত্রীর সঙ্গে অন্য কেউ বেড শেয়ার করছে, আমার স্ত্রীর সঙ্গে অন্য কেউ পরকিয়া করছে। আমি এটা মানতে পারবো না। তাই বলছি, ভালোই ভালো আমার বাসা থেকে বের হ। যা, ভালোই ভালো বলছি, বাসা থেকে বের হ, বের হ বলছি, বের হ। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি ছেলে হিসাবে তোমার কোনো দায়িত্ব পালন করতে পারি নাই। আমি প্রবাসে এত কষ্ট করা সত্ত্বেও আমার মাকে মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হয়েছে। আমি তোমার ঠিক মতো দেখাশোনা করতে পারি নাই। আমাকে তুমি মাফ করে দাও। এটাই তো তোর কোনো দোষ ছিল না, আসলে আমার কপালে যা লেখা ছিল তাই হয়েছে। বাজান রে, এতদিন পর আমি তোর কাছে পাইছি, তোর সাথে কথা বলতে পারতেছি, এতেই আমার অনেক সুখ। ওই দিনের ঘটনা আমি ভুলে গেছি বাজান। মা, ভিতরে চল।